নেই। 2018 সালে আপনারা জানেন যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি সাহেবকে এখানে বিএনপি দিয়েছিল, এইবার আমাকে দিয়েছিল। কাজে প্রথম কথা হচ্ছে সে তো উল্লেখযোগ্য বা মানুষের কাছে বিবেচ্য কোনো প্রার্থী না, সুতরাং নির্বাচন নিয়ে তো তার মাথা ব্যথা নেই, নির্বাচন নিয়ে মাথা ব্যথা আমাদের। আমরা একটা রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দলের সাথে জোটে আছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অতীতে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, জেল খেটেছি, তার তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই। তিনি তো 2 নাম্বারি করে প্রশ্ন ফাঁস। আমরা যে মেধার মূল্যায়নের দাবিতে আন্দোলন করেছিলাম মেধাবীদের, তিনি তো মেধাবী প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রশ্ন ফাঁসের মতো অপকর্মের সাথে জড়িত ছিলেন। কাজেই তার তো নির্বাচন, সংসদ সদস্য হওয়া এগুলো ধারে কাছে তিনি নাই। সুতরাং নির্বাচন নিয়ে তার চেয়ে মাথা ব্যথাটা আমাদের। আমরাই তো এই নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করেছি, জনগণের ভোটের অধিকার ফিরানোর জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা দোদুল্যমান সরকার, এটা তো একটা স্থায়ী সরকার না। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হচ্ছে না, প্রশাসনিক কিংবা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত নিয়ন্ত্রণ এখানে আসছে না, কারণ একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই স্থিতিশীলতা আসবে না। যেই কারণে তো আমরা বিএনপির মতো একটা জোটের সাথে, বিএনপির মতো একটা বড় দলের সাথে জোট করেছি, নির্বাচন করেছি, এবং আমরা আশাবাদী যে আমাদের এই জোট সরকার গঠন করবে। তো কাজে আমরা তো সরকারের পার্ট হব। বিএনপির ঘোষণা জাতীয় সরকার করে, আমরা তো সরকার পার্ট হব। তাহলে আমি কেন নির্বাচন বানচালের কথা আমার বিরুদ্ধে বলা হবে? এগুলো হচ্ছে মানে একেবারেই একটা পাগলের, আমি বলবো প্রলাপ ছাড়ার কিছুই না। তিনি আপনি দেখেছেন একটা দল যদি করে তা তো ন্যূনতম সেই দলের প্রতি কমিটেড থাকা উচিত, আদর্শ থাকা উচিত। দলের প্রধান জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন, দেশে আসতে পারেন। আজকে যে বেগম খালেদা জিয়ার এই যে একটা সর্ববৃহৎ জানাজা হয়েছে, আজকে চিন্তা করেন যদি পট পরিবর্তন না হতো, খালেদা জিয়ার এই রকমের জানাজা হতো, এটা কাদের জন্য হচ্ছে? এটা আমাদের জন্য হচ্ছে। এই ছাত্ররা, আমরা তরুণরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা খালেদা জিয়াকে মুক্ত করেছি, বিএনপিকে আজকে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছি, তার ন্যূনতম অবদান নাই। কাজেই ক্ষমতায় বিএনপি গেলে বা সরকারকে গঠন করলো তাতে তার কিচ্ছু আসছে না। সে স্বতন্ত্র প্রার্থী, তার রাজনৈতিক অবস্থানও নাই, সাংগঠনিক অবস্থা নাই, তার কথা তো আমাদের কাছে আমলে নেওয়ার মতোই বিষয় না। শুধু আমরা সতর্ক করছি যে তিনি যদি সঠিক পথে না আসেন তাহলে প্রশাসন যেন ব্যবস্থা নেয়। এবং তিনি যেভাবে টাকা ছড়াচ্ছেন আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন মানুষকে পয়সাপাতি দিয়ে আমাদের সাথে যারা কাজ করে তাদেরকে টাকা পয়সার অফার দিয়ে তিনি আপনার এই লোকজনকে কিনে নিচ্ছেন। এত টাকা পয়সা তিনি পাচ্ছেন কোথায়? তার আপনার হলপ্রমায় তো দেখলাম বাৎসরিক আয় 6-7 লাখ টাকা। তো এই সমস্ত টাকা পাচ্ছেন কোথায়? নিশ্চয়ই এগুলো অবৈধ পথের টাকা, কালো টাকা। এগুলো দিয়ে তিনি এলাকা গরম করার একটা চেষ্টা করছেন, এলাকায় একটা সংঘাত সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাংলাদেশকে বরাবরই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা ভিনদেশী রাষ্ট্র নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা পুতুল সরকার রাখতে চায়। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই দেশের ছাত্র যুবক তরুণরা সেই পরাশক্তিকে জানান দিয়েছে যে বাংলাদেশ কারো করদ রাজ্যে পরিণত হবে না, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি থাকবে, দেশের মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে। সেই লক্ষ্যে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রের কাঠামোর একটা বড় পরিবর্তন আসতেছে। আপনারা জানেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য একটি ভিন্ন সচিবালয় থেকে শুরু করে সংসদের কাঠামোগত পদ্ধতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এবং এই সংস্কারগুলো নিয়ে জুলাই জাতীয় সনদ হচ্ছে। তো এই বাংলাদেশের পরিবর্তনকে অনেক অপশক্তি মেনে নিতে পারছে না, তাই তারা নির্বাচনের মাঠে ভীতি ছড়ানোর জন্য, নির্বাচন থেকে যেন নির্বাচন কমিশন সরকার পিছিয়ে যায় কিংবা প্রার্থীরা যেন ভয়ে নির্বাচনের মাঠে না নামে, ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো যাচ্ছে। সেই লক্ষ্যে আপনারা শুনছেন বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু মানুষের তালিকা প্রকাশিত হয়েছে যে এই সমস্ত মানুষকে টার্গেট কিলিংয়ে রাখা হয়েছে। এবং ঢাকা 8 আসনের একজন তরুণ প্রার্থী ছিল, আমাদের এই তরুণ সহযোদ্ধা ওসমান আদিকে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে একেবারে সীমান্ত পার হয়ে গিয়েছে। তো আমি স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। আমরা অনেক হামলা মামলা, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছি। তো বর্তমান পরিস্থিতিতে তো স্বাভাবিকভাবেই সেই সমস্ত অপশক্তিগুলোর টার্গেটে তো আমরা আছি, বরাবরই আমরা থেকেছি। তো আমার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয়, এবং একেবারেই অশালীন, আক্রমণাত্মক, বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন, যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ আচরণ করছে। ইতিমধ্যেই আপনার এই পানপট্টিতে লিফলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে। আজকে 10 মিনিটেও আমাদের একজন কর্মীকে
আহত করা হয়েছে। এর আগে আমাদের নেতাকর্মীরা প্রচারণা যেখানে চালিয়েছে চরবরান সহ বিভিন্ন জায়গায়, সেই সমস্ত বাড়িতে গিয়ে বাসা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে 12 তারিখের পর কিন্তু তাদের দেখে নেবে। যারা এইভাবে প্রকাশ্য হুমকি দিতে পারে তারা নির্বাচন বানচাল করার জন্য এই অপশক্তির সাথে হাত মিলিয়ে আমাদেরও একটা বড় ধরনের ক্ষতি করতে পারে। গতকালকে আমি চিকনিকান্দি থেকে আসার পথে রাতের অন্ধকারে আমরা চিকনিকান্দি থেকে আসার পথে ডাকুয়া সুলিশ বাজারের পূর্বে রাস্তার পাশে জঙ্গল, কলা গাছ, সেখান থেকে ঘোড়া মার্কার স্লোগান দিয়ে আমাদের পথরোধ করেছিল। এগুলো তো লক্ষণ খারাপ। এই যে যারা পথরোধ করছে এর মধ্যে আপনার থাকা কোনো একটা লোক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় এটাকে চিহ্নিত করা যাবে। তো স্বাভাবিকভাবেই যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে তার একটা সংযোগ আছে, সেই সমস্ত লোকজনকে গলাচিপা ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাই আমি বিশেষ করে তিনি একসময় বিএনপি করতেন, এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো। অন্যথায় প্রশাসনকে এর বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ না হলে কিন্তু এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা, একটা বিপর্যয় ঘটে যেতে পারে।